ক্লাস 11-12 এই বই দেখে কি মাথা ঘুরছে? কি বুঝতে পারছো না? তো সেই জন্যে এই ভিডিওটা নিয়ে এলাম যে আজ থেকে আমরা এই পুরো বইটা সিরিজ পুরো শেষ করব। তো এই বইটা বেসিক এগ্রিকালচার, বইটার নাম যেটা আছে বেসিক এগ্রিকালচার ফর ভোকেশনাল কোর্স ক্লাস 10, 11, 12 লেভেলের বিজয় বন্দ্যোপাধ্যায়ের লেখা বইটা, ভগবতী পাবলিকেশন। তো হচ্ছে যে ক্লাসটা শুরু করার আগে কিছু কথা তোমাদের আমি বলবো, তো সেগুলো মন দিয়ে শোনো। তো এই বইটা যদি তুমি ভালো করে পড়ো তো তুমি কৃষি বিজ্ঞানে বা হর্টিকালচার, উদ্যান বিজ্ঞান যেটা, বা এগ্রি বিজনেসেও অনেক তুমি ভালো ভালো জায়গায় তুমি যেতে পারো। তো হচ্ছে যে এখন থেকেই বইটা ভালো করে পড়ার চেষ্টা করো। আমি তো আছি, আমি পড়ে যাব, তার সঙ্গে এক্সপ্লেনও করবো, সেগুলো ভিডিওগুলো আরামসে ভালো ভালো করে দেখো। আর হচ্ছে যে যদি টিউশন না নিয়ে দেখো কোনো স্যারের কাছে তো কোনো অসুবিধা নেই, এই ভিডিওর মাধ্যমে সব তুমি বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না। তার সঙ্গে হচ্ছে যে আমি যখন ক্লাস 11-12 পড়তাম তখন আমিও খুঁজতাম ভিডিও ইউটিউবে, কিন্তু সেরকম কোনো চ্যানেলে এরকম ভিডিও আপলোড হয়নি আজও পর্যন্ত বেসিক এগ্রিকালচার এই বইটার। তো চলো শুরু করি এই বইটা পড়তে। আর হচ্ছে যে তোমরা কোন ক্লাসে পড়ছো, কোন স্কুলে পড়ছো, কোন ডিস্ট্রিক্টে, তো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো। আর ভিডিওটা যদি একবার না বুঝতে পারো আস্তে আস্তে দেখবে, স্কিপ করবে না, একদম স্কিপ করবে না, ঠিক আছে? তো চলো শুরু করি। আর এই ভিডিও এই চ্যানেলের এই ভোকেশনাল কোর্সের যাবতীয় ভিডিও সব পাবে। এই পুরো বইটা বললাম প্রথমে, এই পুরো বইটা আমরা এখানে সিরিজ বানিয়ে ফার্স্ট, সেকেন্ড, থার্ড বানিয়ে শেষ করবো। তো আজকে আমাদের চ্যাপ্টার হবে প্রথম চ্যাপ্টার। দেখুন অনেক চ্যাপ্টার আছে বইয়ে, সিলেবাসে দেখছি। তো আর হচ্ছে কি যে তোমরা 11-12 এখন পড়ছো, তো এখন থেকে একটু ইংলিশটা একটু জানার চেষ্টা করো, একটু টার্মগুলো, যে এখন তোমরা যখন বিএসসি এগ্রিকালচার নিয়ে পড়তে হবে তো অনেক তোমাদের হেল্প হবে। আর এই বইটা খুব ভালো লেভেলের পড়া দিয়ে আছে একদম। তো এই যে প্রথমে বেসিক এগ্রিকালচার থিওরি পোর্শন, তো 108টা পিরিয়ড, এত পিরিয়ড লাগবে না, আমরা একদিনে এই 4 পিরিয়ডটা একদিনে আজকের ভিডিওতে শেষ করবো একদম ভালোভাবে। দেখে ক্লাসটা করার পর তুমি নিজের থেকেই সব কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবে। তো ইন্ট্রোডাকশন মানে ভূমিকা যেটা, তো ইন্ট্রোডাকশনে আজকে আমরা কী দেখবো? হিস্ট্রি দেখবো, ইতিহাস দেখবো এগ্রিকালচার ডেভেলপমেন্টের, তারপরে দেখবো ইম্পর্টেন্স, গুরুত্ব, স্কোপ, কী করতে পারি, কী এটার অবদান আছে, ব্রাঞ্চেস অফ এগ্রিকালচার, কী কী শাখা কী কী শাখা আছে, ব্রাঞ্চ কী শাখা আছে, এগ্রিকালচার, হর্টিকালচার, সেরিকালচার, এইসব। তারপর আছে রিলেশন অফ এগ্রিকালচার উইথ এগ্রিকালচার অ্যান্ড হর্টিকালচার, এই এই রিলেশন অফ সায়েন্সের সঙ্গে এগ্রিকালচার এবং হর্টিকালচারের কী সম্পর্ক, সেইটা আজকে আমরা জানবো। এই ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে আছে, আজকে চ্যাপ্টারে দেখব। তো আর নেক্সট আমাদের পরবর্তী ক্লাস হবে এই ওয়েদার অ্যান্ড ক্রপ প্রোডাকশন নিয়ে। এখান থেকে ভালো ভালো প্রশ্ন আসে ক্লাস 12-এ, তোমাদের যে পরীক্ষা 11-12। আর এই বইটা শুধুমাত্র ক্লাস 11-এর না, ক্লাস 11-12 বিএসসি এগ্রিকালচারের সমস্ত ছেলেমেয়েদের, এটা শুধু মানে ক্লাস 11-এর না, এটা সমস্ত ছেলেমেয়ে, চাষিদেরও এই বইটা খুব গুরুত্বপূর্ণ। এই বইটার মধ্যে অনেক ভালো ভালো কন্টেন্ট আছে, অনেক গুরুত্বপূর্ণ জিনিসপত্র দিয়ে আছে। তো সূচিপত্র এখানে বাংলাতে যেটা আছে ভূমিকা, দেখো বাংলাতে একবার দেখে নিচ্ছি। ভূমিকা কি দেখো? কৃষি বিজ্ঞানের সংজ্ঞা, যে আমাদের এগ্রিকালচার বা কৃষি বিজ্ঞান, তার সংজ্ঞা, কৃষি উন্নয়নের ঐতিহাসিক প্রেক্ষাপট, আদিম যুগে মানুষের উপর কৃষির প্রভাব, কৃষি বিজ্ঞান ও উদ্যান বিজ্ঞানের গুরুত্ব প্রয়োগ, কৃষি বিজ্ঞানের বিভিন্ন শাখা ও কৃষি বিজ্ঞান ও উদ্যান বিজ্ঞানের সঙ্গে বিজ্ঞানের সম্পর্ক অনুশীলন, এসব দেখব। ঠিক আছে, চলো। আর এই পিডিএফটা যদি কারো লাগবে তো কমেন্টে জানাবে, আমি দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে।
ভূমিকা। এখান থেকে শুরু হবে ক্লাস। আর তোমার যদি মনে হচ্ছে যে বইটা খুব টাফ, সেরকম কিচ্ছু না, একদম জলের মধ্যেই আছে। তুমি জাস্ট এই যে শব্দগুলো একটু, ওয়ার্ডগুলো একটু টাফ টাফ আছে, সেই জন্য তোমার এরকম মনে হচ্ছে হয়তো, কিন্তু কিচ্ছু না, একদম সহজ, জলের মতো। আমার সঙ্গে থাকো, একদম জলের মতো বুঝিয়ে দেবো। তো ইন্ট্রোডাকশন মানে ভূমিকা তো সব জানো সব। তো চলো শুরু করছি। তো টপিক 1, টপিক 2, টপিক 3, তিনটা টপিক আছে সিলেবাসের মধ্যে। প্রথম চ্যাপ্টারে প্রথম টপিকটা কি দেখবো? হিস্ট্রি অফ এগ্রিকালচার ডেভেলপমেন্ট। এই এগ্রিকালচারের যে ডেভেলপমেন্টের যে আমাদের ইতিহাসটা, এটাই দেখবো টপিক 1-এ। টপিক 2-তে কি দেখবো? ইম্পর্টেন্স, স্কোপ, ব্রাঞ্চেস অফ এগ্রিকালচার অ্যান্ড হর্টিকালচার। অ্যান্ড থার্ড টপিক আছে রিলেশন অফ সায়েন্স উইথ এগ্রিকালচার অ্যান্ড হর্টিকালচার, সঙ্গে সম্পর্ক। আর এই চ্যাপ্টার থেকে 5 নম্বরের অনেক কোশ্চেন আসে, 5 নম্বরের বিশেষ করে। তো প্রথমে কি আছে? আচ্ছা, এটা The discovery of agriculture was the first big step toward a civilized life. কে বলেছেন? এটা কে বলেছেন? এ ক্যাথি। এ ক্যাথ, এটা পিডিএফে দেখা যায়, এ ক্যাথ। তো তার মানে কি হলো? দ্য ডিসকভারি অফ এগ্রিকালচার মানে হচ্ছে যে এই কৃষি বিজ্ঞানের যে আবিষ্কারটা, দ্য ডিসকভারি অফ এগ্রিকালচার আর ওয়াজ দ্য ফার্স্ট বিগ স্টেপ টুয়ার্ড এ সিভিলাইজড লাইফ। এটা এই ক্ষেত্রে বলেছে। মানে কি হলো? যে কৃষির যে আবিষ্কার, এটা ছিল সভ্য জীবনের দিকের প্রথম একটা বড় পদক্ষেপ। তার মানে কি? তার মানে হচ্ছে কি, যে এই ক্ষেত্রে বলতে চেয়েছেন যে মানুষ যখন চাষ করা শিখলো খাবারের জন্য, আর জঙ্গলে ঘুরতে হলো না, যখন চাষ করা শিখলো তখন থেকেই মানুষ ঘরবাড়ি বানিয়ে এক জায়গায় থাকতে শুরু করলো। আর সেখান থেকে হইল কি, না সভ্যতার বিকাশ শুরু। এটাই বলছেন একাত। এবার পড়ব ভূমিকা। ভূমিকা থেকে শুরু। ব্যাপক হারে জনসংখ্যা বৃদ্ধি আর শুধু ভারতের সমস্যা নয়, সমগ্র বিশ্বের একটা বিরাট সমস্যা। সমগ্র বিশ্বের একটা সমস্যা। পৃথিবীতে ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্যের চাহিদা ক্রমশ ঊর্ধ্বমুখী। অপরদিকে বাসস্থান, স্বনির্মাণ এবং শিল্প সম্প্রসারণের কারণে এর জন্য ফসলি জমির পরিমাণ ক্রমাগত হ্রাস পাচ্ছে। এই ভয়াবহ অবস্থা থেকে পরিত্রাণের একমাত্র উপায় হলো কৃষিতে উন্নতি সাধন। কৃষি কৃষিবিজ্ঞানে নানা গবেষণার মাধ্যমে খাদ্য উৎপাদনকারী উদ্ভিদ এর মান উন্নয়ন করা সম্ভব। কৃষি প্রজননবিদ্যা, প্ল্যান্ট ব্রিডিং এবং জৈব প্রযুক্তি বা বায়োটেকনোলজির সহায়তায় খাদ্যশস্য এবং অন্যান্য অর্থকরী ফসলের উন্নতি ঘটাতে পারলে পৃথিবীর বিপুল জনসংখ্যার খাদ্যের সংস্থান করা সম্ভব হবে। মানে এখানে সহজ কথায় কি বলা হচ্ছে, যেখানে সমস্যাটা কি হচ্ছে, যে পৃথিবীর লোক বাড়ছে কিন্তু চাষের জমি কমছে আস্তে আস্তে, ধীরে ধীরে। কারণ বাড়ি, রাস্তা, কারখানা বানাতে জমি শেষ হয়ে যাচ্ছে। কিন্তু সবার তো খাবার লাগবে। এটার কি সমাধান? এটার সমাধান হচ্ছে যে বিজ্ঞানী পদ্ধতিতে চাষ করতে হবে। যেমন প্ল্যান্ট ব্রিডিংয়ের সাহায্যে আমরা কী করতে পারি? আমরা গাছকে ইমপ্রুভমেন্ট করতে পারি, ভালো বীজ বানাতে পারি। সেই বীজ থেকে এখন যে আমাদের বীজ আছে, ধরো একটা ধান গাছ থেকে 50টা দানা শস্য হচ্ছে, সেই রকম প্ল্যান্ট ব্রিডিংয়ের মাধ্যমে আমরা এমন করতে পারি যে একটা গাছ থেকেই 100টা দানা শস্য হতে পারে বা হয়। এবার কি আছে? বায়োটেকনোলজি মানে জৈব প্রযুক্তি, মানে ব্যাকটেরিয়া দিয়ে নতুন ফসল বানানো। এটা হচ্ছে বায়োটেকনোলজির সাহায্যে। কী কী সাহায্যে তাহলে আমরা ইমপ্রুভমেন্ট করতে পারি? প্ল্যান্ট ব্রিডিংয়ের সাহায্যে আর বায়োটেকনোলজির সহায়তায়। এবার দেখব নেক্সট পার্ট। নেক্সট আছে যে ব্যাপক অর্থে উদ্ভিদ এবং প্রাণীর বিজ্ঞানসম্মত চাষই হলো কৃষি বা এগ্রিকালচার। তো ব্যাপক অর্থে উদ্ভিদ এবং প্রাণী, এই দুটা, উদ্ভিদের আর প্রাণীর যে বিজ্ঞানসম্মতভাবে সায়েন্টিফিকভাবে চাষ করা হলো কৃষি বা এগ্রিকালচার। কৃষিকাজ মূলত দুই ধরনের। কৃষিকাজ দুই ধরনের। কৃষি বা এগ্রিকালচার হলো দুই ধরনের। কী কী? অ্যাগ্রোনমি আর একটা হর্টিকালচার। দেখো অ্যাগ্রোনমি, অ্যাগ্রো মানে যে গাছপালা, এইসবকেই বলা হয় অ্যাগ্রো। তো এই অ্যাগ্রোনমি মানে যে আমাদের কৃষি বিষয়ক জ্ঞানকে বলা হয় অ্যাগ্রোনমি। আর হর্টিকালচার বলছি এখানে, সরি, অ্যানিম্যাল হাজবেন্ডারি। এই অ্যানিম্যাল হাজবেন্ডারি মানে হচ্ছে কি, যে প্রাণী বিষয়ক জ্ঞানকে বলা হয়
অ্যানিমাল হাজবেন্ডারি। তো কৃষি বা এগ্রিকালচারকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অ্যাগ্রোনমি আর একটা হচ্ছে নেক্সট হচ্ছে অ্যানিমাল হাজবেন্ডারি। তো কোয়েশ্চেন এটা মাস্ট আসতে পারে যে কৃষি বা এগ্রিকালচার কবে ভাগ করা হয়, দুই ভাগে ভাগ করা হয়, এক হচ্ছে অ্যাগ্রোনমি আর দুই হচ্ছে অ্যানিমাল হাজবেন্ডারি। নেক্সট টপিক ওয়ানে যাবো এবার, হিস্ট্রি অফ এগ্রিকালচার ডেভেলপমেন্ট। কৃষি শব্দটি উৎপত্তি সংস্কৃত কৃষ ধাতু থেকে, যার অর্থ কর্ষণ করা। দেখো কৃষি যে শব্দটা, এটা একটা উৎপত্তি হয়েছে কি ধাতু, সংস্কৃত যে একটা শব্দ কৃষ, কৃষিটা একটা কি শব্দ, সংস্কৃত শব্দ। কৃষ একটা ধাতু থেকে এসেছে, যার অর্থ কি হলো, কর্ষণ করা, মানে মাটি কাটা, যেমন লাঙ্গল দিয়ে মাটি কাটি, সেই কর্ষণ করা। কৃষি বিজ্ঞানকে ইংরেজিতে এগ্রিকালচারাল সায়েন্স বলা হয়। এগ্রিকালচার শব্দটি আবার দুটি শব্দ থেকে এসেছে, এগার মানে ফিল্ড এবং জমি, এবং কালচার মিন কাল্টিভেশন করা, এই দুটি ল্যাটিন শব্দ সম্মেলনে সৃষ্টি হয়েছে। তো এগ্রিকালচারটা আছে এই এগ্রিকালচার হচ্ছে কি, এটা একটা ল্যাটিন শব্দ কি, এগার থেকে এসেছে এবং কালচারা থেকে এসেছে। এগার মানে কি হচ্ছে, এগার মানে হচ্ছে ফিল্ড, আর কালচার মানে কি হচ্ছে কাল্টিভেশন বা চাষ করা। এই এগ্রিকালচারের ল্যাটিন শব্দ। এগ্রোনমি যে এগ্রোনমি আছে, এটা একটা গ্রিক শব্দ। আর অ্যানিমাল হাজবেন্ডারি এটা ইংলিশ একটা শব্দ থেকে এসেছে, হাজব্যান্ড থেকে, অ্যানিমাল হাজবেন্ডারি। এবার বিজ্ঞানসম্মত উপায়ে জমি চাষ করা বা ফসল চাষ করাকে, উৎপাদন করাকে সাধারণভাবে কৃষি বা এগ্রিকালচার বলা হয়। ঠিক আছে, নেক্সট কৃষি বিজ্ঞানের সংজ্ঞা। তো কি আছে কৃষি বিজ্ঞানের সংজ্ঞাতে, ডেফিনেশন অফ এগ্রিকালচার। আচ্ছা, কৃষি বিজ্ঞানের যে সংজ্ঞা সেটা কি বলছে, যে ডেফিনেশন অফ এগ্রিকালচার, জীববিদ্যার যে প্রায়োগিক শাখার মাধ্যমে বিভিন্ন প্রকার ফসলের উপযোগী জলবায়ু, কি উপযোগী জলবায়ু, মৃত্তিকা, তোমরা তোমাদের বইতে দাগ দেবে, মৃত্তিকা, তাদের মৃত্তিকার ধরন এবং প্রজাতি, বংশবিস্তারের উপায়, এটা বোঝাচ্ছে না, চাষাবাদ প্রণালী, শস্য সংরক্ষণ কৌশল, রোগ পোকা থেকে রক্ষা করার কৌশল, ফসল চয়ন পদ্ধতি, এই চয়নোত্তর কৌশল, অর্থাৎ ফসল ঝাড়াই মাড়াই ও সংরক্ষণ প্রভৃতি বিষয়ে আলোচনা এবং গবেষণাকে তাকে বলা হয় কৃষি বিজ্ঞান বা এগ্রিকালচার। দেখো ব্যাপারটা আমরা বুঝবো যে ডেফিনেশন কি বলছে। দেখো প্রথমে এই এতটা তো তোমার মনেই হবে, মুখস্থ থেকে যাবে, যে জীববিদ্যার যে প্রায়োগিক শাখার মাধ্যমে বিভিন্ন প্রকার ফসলের জলবায়ু বিভিন্ন প্রকার ফসলের উপযোগী জলবায়ু। জলবায়ু এবং মাটি কি, জলবায়ু মানে হচ্ছে একটা জায়গার একটা জলবায়ু, যেমন রাজস্থান, ওইখানে জলবায়ু যেমন একটু আর্দ্র টাইপ, ওখানে ওই জন্য ক্যাকটাস জাতীয় গাছ হয় না। কোন ফসল কোন মাটিতে হবে, কোন ফসল কোন জায়গাতে হবে, সেটা জানতে হবে আমাদের, জলবায়ু জানতে হবে, মাটি জানতে হবে, কোন আবহাওয়ায় কোন ফসলটা ভালো হয়, কোন মাটিতে কোন ফসলটা ভালো হচ্ছে। নেক্সট, ফসল ধরন ও প্রজাতি, ফসলের ধরন, যেমন ধান কি গম কি ভুট্টা, কোনটা আমরা নেব সেটা, কোনটা ভালো জাত। এবার চাষাবাদ পদ্ধতি, কীভাবে জমি চাষ করব, বীজ কীভাবে বুনবো সেটা দেখবো। এবার যে শস্য সংরক্ষণ কৌশল, মানে ফসল চাষ করলে হবে না, শস্যকে কীভাবে আমরা ভালো করে সংরক্ষণ রাখতে পারি, নাহলে সেগুলো পোকাতে বা পচে শেষ হয়ে যাবে। নেক্সট, রোগ পোকা থেকে রক্ষা কৌশল, গাছে পোকা লাগলে বা ওষুধ লাগলে কী রোগ, মানে কী ওষুধটা আমাদের প্রয়োগ করতে হবে, কী জৈবিকভাবে কীভাবে আমরা সেই রোগ থেকে বাঁচতে পারবো, সেসব জানতে হবে। এবং ফসল চয়ন ও চয়নোত্তর পদ্ধতি, মানে কি, মানে ফসল কাটা মাড়া ঝাড়াই এসব কীভাবে করব, সেটাই হচ্ছে এই সব মিলিয়ে হচ্ছে আমাদের এগ্রিকালচারের ডেফিনেশন। তো কি আমরা দেখব, প্রথমে দেখব উপযোগী জলবায়ু, মাটি, তাদের ধরন, প্রজাতি, কোন প্রজাতি আমরা নেব, যেমন ধানেরই অনেক প্রজাতি আছে, তোমরা অনেক জানো। বংশবিস্তারের উপায় মানে এখানে কি, বংশবিস্তারের উপায় মানে হচ্ছে যে কীভাবে বংশবিস্তার হয়। যেমন ধান আমরা সাধারণত বীজ থেকে লাগাই, ধান বীজ থেকে সিড থেকে হয়। কিন্তু ধরো পেয়ারা গাছ আমরা এখানে কী করতে পারি, এখানে আমরা করতে পারি অনেক পদ্ধতি আছে, যেমন আমরা এখানে মাউন্ট লেয়ারিং পড়বে তোমরা,
এসব করি। লিচিতে যেমন এয়ার লেয়ারিং করি, যেমন বিভিন্ন ধরনের কলম, জোড় কলম, গুটি কলম এইসব। এগুলো হচ্ছে বংশবিস্তারের উপায়। এবার হচ্ছে চাষাবাদ প্রণালী। কেমনভাবে আমরা চাষাবাদ প্রণালী কেমনভাবে করব? ধরো ধানে যেমন আমাদের হচ্ছে যে জল ভরে রাখতে হয়, ফ্লডিং কন্ডিশন যেটা ইংরেজিতে বলা হয়। যেমন জুট বা পাট, সেই পাটও তুঁত বা পাট, সেটাতেও জল ভরে রাখতে হয়। কিন্তু আলু গাছে জল ভরে রাখলে তো গাছ নষ্ট হয়ে যাবে। সেরকম বিভিন্ন ধরনের ফসল আছে, বিভিন্ন ধরনের তার চাষাবাদ প্রণালী, সব ফসলের আলাদা আলাদা। শস্য সংরক্ষণ কৌশল, কেমনভাবে শস্যটা আমরা সংরক্ষণ করব? যেমন ধান বা আমাদের চাল আমরা 10% ময়েশ্চার কন্ডিশনে অনেক দিন আমরা স্টোরেজ করতে পারি। কিন্তু সেখানে হচ্ছে যেমন কোনো টমেটোকে আমরা এতদিন স্টোরেজ করতে পারবো না। তাহলে কী করা হয়? সেটার জন্য আমরা তাকে তাড়াতাড়ি বাজারে বিক্রি করতে হয়, না হলে কি সেখান থেকে আমরা বিভিন্ন ধরনের সস এসব বানাতে পারি। এসব বানাতে অনেকদিন প্রিজার্ভ করে রাখতে পারি। রোগ পোকা থেকে রক্ষা করার কৌশল। রোগ পোকা থেকে কীভাবে আমরা রক্ষা করব? বিভিন্ন ধরনের কীটনাশক বা ইনসেক্টিসাইড অ্যাপ্লাই কী করব, কোন রোগটার জন্য, কোন পোকাটার জন্য কোন ইনসেক্টিসাইডটা ইউজ করব, সেগুলো আমরা জানতে হবে। এবার যে রক্ষা করার কৌশল, চয়ন পদ্ধতি হচ্ছে কি জিনিসটা, যে ধরো যে ধান কাটার একটা পদ্ধতি আলাদা আছে। ধান কাটার যে পদ্ধতি আমরা কাস্তে নিয়ে বা এখন তো হারভেস্টার রয়েছে, তো এসব নিয়ে আমরা এখানে ধান কাটাতে পারি। কিন্তু আলু বা বেগুন এগুলো তো আর ওসবে হয় না, এগুলোকে আমরা হ্যান্ড পিকিং করতে হয়, হাতে হাতে করে তুলতে হয়। তো সেরকম চয়ন পদ্ধতি। এবার হচ্ছে চয়নোত্তর কৌশল এবং ধানের যেমন মাড়াই, ধান যেমন মাড়াই পদ্ধতি আলাদা, ধানকে যেমন আমরা ঝাড়ার পদ্ধতি আলাদা আছে। এবার সরষা বা মাস্টার্ড যেটা, সেটাকে আমরা আলাদা পদ্ধতিতে তার থেকে আমরা তেল নিই। বিভিন্ন পদ্ধতি বিভিন্ন ফসলের আলাদা আলাদা এবং সংরক্ষণ পদ্ধতি আলোচনা করা হচ্ছে, তাকে বলা হয় কৃষি বা এগ্রিকালচার। আশা করছি তোমাদের এই ডেফিনেশনটা প্রত্যেকটা পয়েন্ট ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট, এবার হচ্ছে একজন বিজ্ঞানী জিমারম্যান। জিমারম্যান, ঠিক আছে, মনে রাখবে কি নামটা, খুব ইম্পর্টেন্ট। জিমারম্যান, জিরম্যানকে বলবে না, জিমারম্যান। জিমারম্যান কি বলেছিলেন? যে প্রকৃতির বুকে আপনা আপনি বেড়ে ওঠা গাছপালা, পশু পাখিদের কীভাবে পশু পাখিরা কীভাবে জন্মায়, কীভাবে বেড়ে ওঠে, তাদের মৃত্যু হয় কীভাবে, এসব দেখে মানুষ যখন নিজের চাহিদা মেটানোর জন্য ওইসব উদ্ভিদ ও প্রাণী দ্রব্য অর্থাৎ ফসল উৎপাদন করে, তখন মানুষের সেই প্রচেষ্টাকে কৃষিকাজ বলা হয়। এটা একদম সহজ, একদম ইজি ল্যাঙ্গুয়েজ একদম। যদি আমি একটু সহজ করে বলি, তো কী হবে এখানে, কি আগে জঙ্গলের গাছপালার পশু পাখি নিজে নিজে জন্মাতো, বড় হতো, মারা যেত, মানুষ দেখতো, সেটাই উনি বলেছেন। যে তারপর কী হলো, তারপর খাওয়ার দরকার হলো, তো সেই প্রাণী বা সেই গাছ থেকেই তারা খাবার নিতে লাগলো। এটাই বলছেন আমাদের অধ্যাপক জিরম্যান। নেক্সট যাব আমরা কৃষি উন্নয়নের ঐতিহাসিক প্রেক্ষাপট, হিস্ট্রি অফ এগ্রিকালচার ডেভেলপমেন্ট। তো প্রাচীনকালে আদি মানুষ বনের ফলমূল, জীবজন্তু, কাঁচা মাংস প্রভৃতিকে জীবন ধারণ করত। খাদ্যের সন্ধানে এক বন থেকে অন্য বনে যেত। কিন্তু জনসংখ্যার ক্রমবর্ধমান বৃদ্ধির ফলে জীবনযাপন করা কঠিন থেকে কঠিনতর হতে লাগলো। ফলস্বরূপ খাদ্যের জন্য প্রকৃতি ও বনের পশু পাখিদের সঙ্গে নিয়মিত যুদ্ধ করে জীবনযুদ্ধে জয়ী হওয়া কঠিন হতে লাগলো। তখন তারা স্থায়ীভাবে বসবাসের কথা চিন্তা করতে শুরু করলো। ঠিক আছে, এটা তো পড়লে বুঝে যাবে, এটা কোনো বেশি কিছু আন্ডারস্ট্যান্ডিং নেই। নেক্সট, কৃষি সূচনা। প্রত্নতত্ত্ববিদদের মানে যারা মাটি খুঁড়ে জিনিসপত্র দেখে, প্রত্নতত্ত্ববিদ ও গবেষকদের ধারণা, প্রাচীনকালে কৃষির সূচনা করেছিল মেয়েরা। ইম্পর্টেন্ট, একদম ইম্পর্টেন্ট। পুরুষরা বন জঙ্গল থেকে নানা ধরনের ফলমূল সংগ্রহ করে নিয়ে আসতো। তারা তাদের বাসস্থানের পাশে এইসব ফলমূল বীজকে ফেলে দিত। নরম মাটিতে ওই বীজগুলো নতুন চারা হয়ে জন্মায় এবং ক্রমে ফল দেয়। এই ঘটনাটি লক্ষ্য করেছিলেন মেয়েরা। এরপর থেকে তারা ফলমূলের বীজগুলি যত্ন সহকারে নরম মাটিতে পুঁতে কৃষির সূচনা করেছিল। পরবর্তীকালে কৃষির পরিশ্রমসাধ্য কাজগুলি পুরুষরা করতে শুরু করেন। মেয়েরা কৃষি ফসলের পরিচর্যায় মনোনিবেশ করে। প্রত্নতাত্ত্বিক নির্দেশ থেকে জানা যায় যে মেয়েরা প্রথম ডিমকে
বা এম ঘাস, একদম ইম্পর্টেন্ট, ডিনকেল বা এম ঘাসের চারা রোপণ করে কৃষি সূত্রপাত করেছিল। কি ঘাস? ডিনকেল বা এম ঘাস। এই দুটো এখানে ইম্পর্টেন্ট। কারা? মেয়েরা। আর নেক্সট হচ্ছে যে কি নামটা? ডিনকেল বা এম ঘাস। নেক্সট, কৃষির সময়কাল। প্রত্নতাত্ত্বিকদের খনন কার্যে প্রাপ্ত নির্দেশনাদি থেকে অনুমান করা হয় যে আজ থেকে প্রায় 10,000 বছর পূর্বে একদল মানুষ খাদ্য সংগ্রহকারী জীবন ত্যাগ করে খাদ্য উৎপাদনকারী জীবন বেছে নিয়েছিল। তবে সাধারণভাবে অনুমান করা হয় যে আনুমানিক 8,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 6,000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে মানুষ কৃষির সূচনা করেছিল। নব্যপ্রস্তর যুগে পশ্চিম এশিয়ার ইরাক, ইরান, সিরিয়া, প্যালেস্টাইন, বেলুচিস্তানের ছোব উপত্যকার আর রানা ঘুন্ডাই, মিশরের ফায়ুম হ্রদ প্রভৃতি অঞ্চলে প্রথম কৃষি সূত্রপাত ঘটেছিল বলে প্রমাণ পাওয়া যায়। দেখো, এটা ইম্পর্টেন্ট হচ্ছে এই টপিকটা। কত বছর আগে, 10,000 বছর আগে একদল মানুষ খাদ্য সংগ্রহকারী জীবন ত্যাগ করে খাদ্য উৎপাদনকারী জীবন বেছে নিয়েছিল। তারপর হচ্ছে যে 8,000 থেকে 6,000 খ্রিস্টপূর্বাব্দ। দেখো, খ্রিস্টপূর্বাব্দ মানে হচ্ছে কি ব্যাপারটা, ধরো একটা আমি এখানে কাটা দিচ্ছি, ঠিক আছে, এখানে একটা কাটা দেবো, এই পরিষ্কার জিনিসটা বুঝবে ভালো করে। এটা একটা মার্ক, এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের যেটা মার্ক দিই, ছবিটা হয়তো ভালো হচ্ছে না। এটা ধরো এটা হচ্ছে যিশু খ্রিস্টর, আমি একটা ছবি আঁকলি, ঠিক আছে। তো যিশু খ্রিস্টের জন্মর ঠিক আগের দিকটা জন্মের আগের দিকটা, এটা কি বলা হয়? বিসি। কি বলবো আমরা? বিসি, বিসি। আর যে পরের দিকটা কি বলি আমরা? এডি। কি বলি? এডি, এ ডি, এডি। মানে কি? বিসি মানে কি? বিফোর ক্রাইস্ট। যিশু খ্রিস্টের জন্মের আগের যে সালগুলো সেটা হচ্ছে বিফোর ক্রাইস্ট, মানে আগের দিকগুলো। যেমন 10,000 বছর আগে, তো 10,000 বিসি, 10,000 বিসি। আর আর পরে এই যে পরে 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 যখন তোমরা পিএইচডি পড়বে তখন এগুলো খুব ভাইটাল, যে কত বছর আগে কত কত এডিতে আমাদের রাইস কাল্টিভেশন হয়েছিল, কত এডিতে মাস্টার কাল্টিভেশন হতে শুরু হয়, ঠিক আছে? আশা করছি বুঝতে পেরে গেছো। তো এই যে বিসি সেটাকে বলা হয় খ্রিস্টপূর্বাব্দ। যিশু খ্রিস্ট মানে কি? খ্রিস্টপূর্বাব্দ, খ্রিস্ট মানে যিশু খ্রিস্ট, আর পূর্ব মানে আগে, আর পূর্বাব্দ এখানে মানে হচ্ছে যে বছর, ঠিক। কৃষি যন্ত্রপাতি সরঞ্জাম। আদি মানুষ কৃষি ফসল উৎপাদনের জন্য প্রথম দিকে পাথর ও গাছের ডাল দিয়ে মাটি আলগা করে বিভিন্ন শস্যের বীজ রোপণ করত। পরবর্তীকালে তারা পশুর হাড়, শিং ও পাথর দিয়ে উন্নত মানের কাস্তে, কোদাল, কুড়ুল, নিড়ানি, লাঙলের ফলা প্রভৃতি তৈরি করে কৃষিকার্যের ব্যবহার করত। ঠিক আছে, কি কি ব্যবহার করত যদি পরীক্ষায় আসে? পশুর তারা পশুর হাড়, শিং, পাথর দিয়ে উন্নত মানের কাস্তে, কোদাল, কুড়ুল, নিড়ানি, লাঙলের ফলা প্রভৃতি কৃষিকাজে ব্যবহার করতো। নেক্সট টাইম আদিম যুগে মানুষের উপর কৃষির প্রভাব। নবপ্রস্তর যুগে নবপ্রস্তর যুগে কৃষির সূচনা মানব সমাজ ও মানব সমাজ ও সভ্যতার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। দেখো, এই নব্যপ্রস্তর যুগ মানে কি? 10,000 থেকে যে 10,000 থেকে যে 4,000 বিসি, 10,000 বিসি টু 4,000 বিসি,
10,000 BC টু 4,000 BC যে সময়টা আছে, 10,000 BC থেকে 4,000 BC পর্যন্ত যে সময়টা, সেটাকে আমরা বলি নবপ্রস্তর যুগ। তো সেই সময় কৃষি সূচনা মানব সমাজ ও সভ্যতার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। এর ফলে আদি মানুষ খাদ্য সংগ্রহ থেকে খাদ্য উৎপাদনে পরিণত হয়। তারা জীবন ধারণের জন্য যে প্রকৃতির উপর পুরোপুরি নির্ভরশীল ছিল তা অনেকটা দূর হয়। হুম, আদি মানুষ উম, হুম, হুম, আদি মানুষ ইতিপূর্বে খাদ্য সংগ্রহের জন্য বনে জঙ্গলে ঘুরে বেড়াত। প্রতি মুহূর্তে তাদের ছিল হিংস্র জীবজন্তুর আক্রমণের ভয়। 20 বছর বয়স পার হওয়ার হিংস্র পশুর আঘাতে, রোগ ও অনাহারে অর্ধেকের বেশি মানুষ মারা যেত। কিন্তু কৃষি সূত্রপাত ঘটলে মানুষ বন জঙ্গলে যাতায়াত কমে গেল। তেমনি খাদ্যের সমস্যা অনেকটা দূর হলো, ফলে মৃত্যুর হার কমে যায়। ধীরে ধীরে জনসংখ্যার বৃদ্ধি পায়। এরপরে এইটা একটা ইম্পর্টেন্ট, যে কত বছর, 20 বছর আগে মারা যেত অনাহারে, রোগে, এসব। নেক্সট, আদি মানুষ কৃষিকাজ শুরু করলো স্থায়ীভাবে একটি বাসস্থান বসবাস করতে থাকে। ইতিপূর্বে তারা পশুপালনের জন্য বিভিন্ন স্থানে ঘুরে বেড়াত। কৃষিকাজের জন্য এক স্থানে স্থায়ীভাবে বসবাসে তাদের যাযাবর জীবনের সমাপ্তি ঘটায়। তারা কৃষি জমির কাছাকাছি, জলাভূমির ধারে কিংবা হ্রদের মাঝে খুঁটি পুঁতে মাচার উপর বাড়ি তৈরি করতে শুরু করে। আবার কখনো কখনো স্থলভূমিতে পাথরের উপর পাথর সাজিয়ে তারা বাড়ি তৈরি করছিল। আদি মানুষ কৃষির সূচনায় স্থায়ীভাবে বাসস্থান গড়ে তুললে অনেকটাই অবসর সময় পেল। সেই অবসর সময় তারা ছোটোখাটো কাজে নিযুক্ত হলো। এইভাবে কৃষির পাশাপাশি কুটির শিল্পের উদ্ভব ঘটল, যেমন মৃৎশিল্প, বেত, বাঁশ দিয়ে ঝুড়ি, মাচা তৈরি শিল্প, বয়ন শিল্প প্রভৃতি। দেখুন, কুটির শিল্প, এই কুটির শিল্প মানে কি? কুটির শিল্প মানে হচ্ছে কি, যে কুটিরে বসে, কুটির মানে তো বাড়ি না, যে বাড়িতে বসেই যে ছোট্টখাটো হাতের কাজ, এটাই হচ্ছে কুটির শিল্প। এই কুটির শিল্পের মধ্যে কী কী আসতে পারে না, মৃৎশিল্প, মাটির কাজ, বেত ও বাঁশ দিয়ে ঝুড়ি বানায়, ঝুড়ি বানাবে এসব বাঁশ দিয়ে, এইসব বাঁশ দিয়ে এরকমভাবে ঝুড়ি বানায় বিভিন্ন ধরনের বিভিন্ন স্টাইলের ঝুড়ি বানাতে তারা শুরু করে। আছে কি, মাচা তৈরি শিল্প, মাচা, এই লোহা, কাঠ, দড়ি এসব দিয়ে মাচা তৈরি করা, মাচা তৈরি এইভাবে এটা মাচা তৈরি, এই মাচা তৈরি। তা এই মাচা তৈরি করার ফলে কী হবে, হিংস্র পশুর যে ভয় তা থাকবে না। এটা ধরো মাটি থেকে উপর মাচা তৈরি। আর হচ্ছে বয়ন শিল্প। বয়ন শিল্প মানে কি? বয়ন শিল্প মানে হচ্ছে বস্ত্র। তো বস্ত্র শিল্প উন্নতি হয়েছিল। শিল্প করতে শুরু করো। নেক্সট, কৃষি ফসলের উৎপাদন বৃদ্ধি পেলে মানুষ ফসল সংরক্ষণের জন্য শস্য গোলা শস্য গোলা শস্যগুলো তৈরি করতে শেখে। উদ্বৃত্ত শস্য অন্যান্য অঞ্চলে যেখানে শস্যের চাহিদা রয়েছে সেখানে বিনিময়ের প্রথার মাধ্যমে পাঠাতে শুরু করে। দেখো, শস্যগুলা মানে কি? দেখো, গোলাঘর টাইপের, যেমন যেমন এইভাবে কোনো গ্রামে আজও থাকে এইভাবে শস্য রাখার জন্য, এইভাবে গোলাঘর তৈরি করতে শুরু করে। ছোট্ট একটা কপাটের মতন জানলাগুলো থাকে। তো শুরু করে সেখানে এবার বিনিময় প্রথার মাধ্যমে পাঠাতে শুরু করে। নেক্সট, এবার জেনে রাখো, এটাই হচ্ছে মেন ইম্পর্টেন্ট। এখানে যত ইম্পর্টেন্ট টপিকগুলো সব এই জেনে রাখার মধ্যে দিয়ে দিয়েছি। নব্যপ্রস্তর যুগে কৃষির সূচনা হয়েছিল। কোন যুগে? নব্যপ্রস্তর যুগে। ফলে মানুষের বনের জঙ্গলে যাতায়াত কমে, খাদ্যের সমস্যা অনেকটাই দূর হয়। নবপ্রস্তর যুগ মানে কি বললাম, যে 10,000 থেকে 10,000 BC থেকে কত 4,000 BC পর্যন্ত, মানে 10,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 4,000 খ্রিস্টপূর্বাব্দ যে সময়টা, সেটাকে আমরা কি বলছি? নবপ্রস্তর যুগ। চলো সেকেন্ড, কৃষি কৃষি কৃষির প্রয়োজনে মানুষ স্থায়ীভাবে বাসস্থান গড়ে তোলে। তো কৃষির প্রয়োজনে মানুষ কী করে স্থায়ীভাবে, ধরো চাষ করবে, তো একটা নির্দিষ্ট একটা জমি থাকবে, সেই জমিটার পাশে থাকার জন্য তারা কীভাবে নির্দিষ্টভাবে একটা বাসস্থান তারা তৈরি করলো। এটা ধরো ওর বাড়ি, ঠিক আছে, করে শুরু করলো। জাস্ট আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য বোঝাচ্ছি, সবই আমার খুব একটা ভালো। নেক্সট, কৃষি সূচনায় কুটির শিল্পের উদ্ভব ঘটে। তো বললাম এটা কুটির শিল্প।
কুটির শিল্প, আচ্ছা কুটির শিল্পকে ইংরেজিতে বলে কটেজ ইন্ডাস্ট্রি, হ্যাঁ কটেজ, COTTAGE কটেজ। নেক্সট উদ্বৃত্ত শস্য বিনিময় প্রথার সূচনা করে। দেখো উদ্বৃত্ত শস্য, উদ্বৃত্ত মানে হচ্ছে কি বলতে গেলে উদ্বৃত্ত শস্য, উদ্বৃত্ত মানে হচ্ছে কি, উদ্বৃত্ত মানে হচ্ছে বলতে গেলে একটা ভালো শব্দ যেটা হচ্ছে এক্সট্রা, মানে যদি এক্সট্রা ফসল হয়, ফলন এক্সট্রা হয়, আমার যে চাহিদা আছে, আমি আমার বাড়িতে বছরে কত 2 কুইন্টাল আটাতে চলে যায়। এবার যদি সেক্ষেত্রে আমাদের যদি জমিতে যদি 8 কুইন্টাল গম উৎপাদন হয়, তো আমরা কি করব, আমরা সেটা বিক্রি করে দেবো। তো সেই জিনিসটাই, সেই সময় তো বিক্রি মানে বিনিময় করা। তো সেই জিনিসটা উদ্বৃত্ত শস্য কি, উদ্বৃত্ত মানে এক্সট্রা, ওকে, মিন এক্সট্রা। তো কি হয়, বিনিময় প্রথার সূচনা করে। নেক্সট প্রাচীন কৃষি সূচনা করে মেয়েরা, কারা, মেয়েরা, তারা প্রথম কি করে ডিনকেল বা গাছের চাষ রোপণ করে কৃষি সূচনা করেছিল, একদম ইম্পর্টেন্ট। নেক্সট স্টুয়ার্ট পিকেট কি বলেছেন, আনুমানিক 5000 খ্রিস্টপূর্বাব্দ ভারতে ধানের চাষ শুরু হয়েছিল, একদম ইম্পর্টেন্ট। কে বলেছেন, স্টুয়ার্ট পিকড। কি বলছেন যে আনুমানিক কত বছর আগে, 5000 খ্রিস্টপূর্বাব্দ আগে ভারতে কি চাষ হয়, ধানের চাষ হয়। নেক্সট ইম্পর্টেন্স, স্কোপ অ্যান্ড ব্রাঞ্চেস অফ এগ্রিকালচার অ্যান্ড হর্টিকালচার। কৃষি বিজ্ঞান ও উদ্যান বিজ্ঞানের গুরুত্ব, প্রয়োগ, স্কোপ অ্যান্ড ইম্পর্টেন্স অফ এগ্রিকালচার অ্যান্ড হর্টিকালচার। কৃষি বিজ্ঞান উদ্যানের জ্ঞান ও গবেষণা লব্ধ ফলাফল নিম্নলিখিত উপায়ে দেশ ও মানব সমাজকে সমৃদ্ধ করে চলেছে। চলো দেখি। খাদ্য উৎপাদন, বিজ্ঞানসম্মত উপায়ে কৃষিজাত ও উদ্যানজাত ফসল চাষের মাধ্যমে পর্যাপ্ত পরিমাণের ধান, গম, যব, জোয়ার, আখ, ডাল, তৈলবীজ। দেখো খাদ্য উৎপাদন মানে খাদ্য শস্য, এটা হচ্ছে খাদ্য শস্য, ওকে। দেখো খাদ্য শস্য কোনগুলা, তন্তু ফসল কোনগুলা, এটা জানবে একদম। অর্থকরী ফসল কোনগুলা, খাদ্য মানে ধান, গম, যব, জোয়ার, আখ, ডাল, তৈলবীজ, আলু, অন্যান্য সবজি, আম, কাঁঠাল, লেবু, এই সব ফসলের উৎপাদন হচ্ছে, এবং যার ফলে আজ আমাদের দেশ খাদ্য উৎপাদনের উপর স্বনির্ভর, মানে নিজেরাই আমরা উৎপাদন করতে পারি, আমরা অন্যান্য দেশের উপর নির্ভর নয়। নেক্সট তন্তু উৎপাদন। এবার তন্তু উৎপাদন কোন কোন গাছ থেকে হয়, সেটা প্রথম জানতে হবে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তন্তু কোন কোন গাছ থেকে পাওয়া যায়, সেটা হচ্ছে তুলো, পাট, শন, আমি এটা দিয়ে দিচ্ছি, তুলো গাছ, পাট গাছ, শন গাছ, তুঁত গাছ প্রভৃতি থেকে। দেখো সার্থকভাবে চাষের মাধ্যমে সংশ্লিষ্ট তন্তু উৎপাদন হচ্ছে। তুলো থেকে সুতো, আর সেই থেকে বস্ত্র। দেখবে ইউটিউবে ভিডিও আছে অনেক, যে কীভাবে তুলো থেকে বস্ত্র তৈরি হচ্ছে, বা এটা পাট থেকে বস্ত্র দড়ি ও থলে ব্যাগ, পাটের থলি তো সবাই জানো, ব্যাগ, পাটের ব্যাগ, এবং শৌখিন দ্রব্য রয়েছে। শন থেকে দড়ি এবং অন্যান্য ব্যবহারিক দ্রব্য। আমাদের এখানে শন চাষটা অনেক হয়, আমাদের ওয়েস্ট বেঙ্গল, হতে পারে তোমাদের দিকে। নেক্সট তুঁত গাছের থেকে রেশম পোকা প্রতিপালন করে তাদের তাদের গুটি থেকে রেশম সুতা নিষ্কাশন করে সিল্কের ব্যবস্থা তৈরি হচ্ছে। তুঁত গাছ থেকে রেশম বা সেরিকালচার, ইউটিউবে দেখবে যে কীভাবে সেরিকালচার জিনিসটা কী, অনেক ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। নেক্সট অর্থকরী ফসল উৎপাদন। অর্থকরী ফসল মানে কি চা, কাজু এসবে কি না, অর্থকরী মানে এসব কিচ্ছু না। অর্থকরী মানে হচ্ছে যে যেটা তোমার চাষ করলে তোমার ইনকাম আসবে, অর্থ আসবে। এটা তোমার ধান চাষও হতে পারে, ধান চাষ করেও ইনকাম হয়। কিন্তু ধান গাছটা, কারণ আমাদের যদি এক্সট্রা উৎপাদন হয়, এক্সট্রা তো হয়ই সবাই, একটা উৎপাদন হয়, সেই এক্সট্রাকে আমরা কী করি, বাজারে বিক্রি করে দিই, তো আমাদের কিলো এটা অর্থকরী ফসল। তো সেই অর্থকরী ফসল উৎপাদন কৃষি বিজ্ঞানের জ্ঞানের উপর ভিত্তি করে পাট, তুলা, ডাল, তৈলবীজ প্রভৃতি অর্থকরী ফসলের উৎপাদন যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। উদ্যান বিজ্ঞানের জ্ঞানের উপর ভিত্তি করে আম, কাঁঠাল, কাজু, নারকেল, সুপারি, চা, কফি প্রভৃতি বাগিচা ফসলের উৎপাদন উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে। এই সকল ফসলের সঠিক উৎপাদন বৃদ্ধির ফলে কৃষকের হাতে অর্থ এসেছে, তাদের জীবনযাত্রার মান বেড়েছে, তাদের জাতীয় আয় বেড়েছে, বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে। নেক্সট শিল্প প্রসার। কৃষিজাত ও উদ্যানজাত ফসলকে কাঁচামাল রূপে ব্যবহার করে বহু শিল্প কারখানা দিন দিন গড়ে উঠছে, যেমন বস্ত্রশিল্প, পাট শিল্প, রেশম শিল্প, খাদ্য প্রক্রিয়ার শিল্প, ভেষজ শিল্প, চিনি শিল্প, রং শিল্প, কাগজ শিল্প, চা শিল্প, যন্ত্রপাতি শিল্প, রাবার শিল্প প্রভৃতি। বাণিজ্যিক প্রসার, বাণিজ্য
সমগ্র দেশের কৃষি বিজ্ঞানকে কেন্দ্র করে নানা রকম বাণিজ্য গড়ে উঠেছে। দেশের আঞ্চলিক চাহিদা পূরণের জন্য কৃষিকাজ ও উদ্যানজাত পণ্যের এক বিরাট অভ্যন্তরীণ বাণিজ্যিক ব্যবস্থা গড়ে উঠেছে। অনুরূপভাবে বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে ওইসব পণ্যের জন্য বৈদেশিক বাণিজ্য গড়ে উঠেছে। বহু সংখ্যক মানুষ কাজে নিযুক্ত আছে কৃষি উপকরণ উৎপাদনে। উপকরণ উৎপাদন মানে কি হচ্ছে যে কৃষির জন্য যে সকল উপকরণ দরকার তা শিল্প উৎপাদনে ও বাণিজ্যে বহু সংখ্যক মানুষ কর্মে জুটেছে। যেমন রাসায়নিক সার উৎপাদনে একদম যে এমপ্লয়মেন্ট দেওয়া মানে কাজ দেওয়া, শিল্প রোগ নাশক বানানো, যন্ত্রপাতি উৎপাদন, শিল্প উচ্চ ফলনশীল বীজ উৎপাদন, খামার জৈব সার উৎপাদন প্রভৃতি উৎপাদনে কি হচ্ছে যে কৃষি উপকরণ উৎপাদনে আমাদের অনেক মানুষ শিল্প কাজ পাচ্ছে। ভূমিক্ষয় গাছ লাগালে তো ভূমি নদীর কিনারায় যেমন দেখবে ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনে গাছগুলোর জন্য অনেকটা যে বন্যার থেকে রক্ষা পায়। কৃষি ও উদ্যান বিজ্ঞানের সহায়তায় নদীর অববাহিকায় নির্দিষ্ট ধরনের প্রচুর গাছ লাগিয়ে ভূমিক্ষয় রোধের ব্যবস্থা করা হয়। কৃষি বনাঞ্চল সৃষ্টিতে যেসব অঞ্চলে স্বাভাবিকভাবে কৃষি ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হয় না সে সকল অঞ্চলে অর্থনৈতিক গুরুত্বপূর্ণ বৃক্ষ জাতীয় বিভিন্ন বিশেষ কাঠ উৎপাদনকারী শাল, সেগুন, ইউক্যালিপটাস, ফল উৎপাদনকারী কাজু, নারকেল, আম, লেবু, অন্যান্য উদ্ভিদ যেমন বিড়ি পাতা, লেমন গ্রাস, সুবাবুল। এই লেমন গ্রাস এটা হচ্ছে একটা মেডিসিন প্ল্যান্ট। সুবাবুল সুবাবুল একটা বনের গাছ সুবাবুল প্রভৃতি ব্যাপকভাবে রোপণের মাধ্যমে ওই সকল অঞ্চলের আদিবাসীদের অর্থনৈতিক উন্নয়নের প্রচেষ্টা করা হচ্ছে। মানে কৃষি বনাঞ্চল সৃষ্টিতে সেসব অঞ্চলে ধরো ব্যাড ল্যান্ড একদম খালি জায়গা, জলের খুব অভাব, তো সেসব জায়গাতে আমরা এইসব গাছ লাগিয়ে সেখানে কৃষির উন্নত সাধন করতে পারি। কৃষি মানে শুধু চাষবাস করা নয়, সেখানে উদ্যান বিজ্ঞান আছে। উদ্যান বিজ্ঞান মানে হর্টিকালচার, যেখানে আমরা ফল ফুল এর চাষ করি, সবজি এসবের চাষ করি। তো সেসব জায়গাতে আমরা অর্থ উৎপাদন করতে পারি। উচ্চ ফলনশীল বীজ উৎপাদনে হাইলিং ভ্যারাইটি কৃষি কৃষি সুবিধান বিদ্যার সাহায্যে কৃষি ও উদ্যান ফসলের নানা রকম উচ্চ ফলনশীল বীজ জাত উদ্ভাবন করা হয়েছে, যেগুলি ফসলের উৎপাদনের অনেক গুণ বাড়িয়ে মোট কৃষির উৎপাদনকে বর্ধিত করেছে। ফলে দেশের কৃষি উৎপাদন সম্ভব হয়েছে। এবার ফসলের বিশেষ বিশেষ জাত উৎপাদন। ফসলের বিশেষ বিশেষ জাত উৎপাদন। স্বাভাবিক কৃষিকাজের সমগ্র বিভিন্ন প্রতিবন্ধকতার প্রতিবন্ধকতার উদ্ভব হয়। দেখো, স্বাভাবিক কৃষিকাজের সময় বিভিন্ন প্রতিবন্ধকতার উদ্ভব হয়। প্রতিবন্ধকতা মানে কি জানো? প্রতিবন্ধকতা মানে হচ্ছে কি যে ধরো যে কোনো কাজ করছো, তো সেই কাজ করার সময় সেই কাজের যে বাধাগুলো চলে আসে। কিন্তু আমরা এখন কি করছি? চাষবাস নিয়ে করছি। তো চাষবাস করার জন্য যে প্রতিবন্ধকতা মানে সেখানে বাধা কি আসে? সেখানে হতে পারে জলের অভাব, খরা বা বন্যা এসব, বা অনেক সময় অনেক পোকামাকড়ে আক্রমণ। তো সেসব প্রতিবন্ধকতা। দেখো এখানে তারপর লেখা আছে যে খরা, বন্যা, নির্দিষ্ট কীট ও রোগের প্রাদুর্ভাব ইত্যাদি। প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে কৃষি প্রজনন বিদ্যা এনে দিয়েছে বিভিন্ন বিশেষ গুণসম্পন্ন জাতের ফসল। বন্যাপ্রবণ এলাকার জন্য এফআর, এগুলা একদম মুখস্থ করবে, একদম মোস্ট ইম্পর্ট্যান্ট। যে বন্যাপ্রবণ এলাকার জন্য কোন ভ্যারাইটিগুলা ইম্পর্ট্যান্ট? FR13A, FR13B, কিছু নয়, FR13A, FR13B। ওই ধানের জাত লোনা এলাকায় উপযোগী। লোনা এলাকার জন্য কোনগুলো? রসিমোহন, ক্যানিং 7, ক্যানিং 8 প্রভৃতি ধান। MR38 জাতের ধান মাজরা পোকা, বেপু পোকা, বাদামি শোষক পোকা যেমন প্রতিরোধ করতে পারে তেমন করতে পারে। ঠিক আছে, তো MR38 এটা তো আরও একটা খতরনাক ভ্যারাইটি। MR38
কী করছে, এটা অধিকাংশ পোকায় আক্রমণ থেকে রেসিস্ট্যান্ট করেছে। মাজরা পোকা, ফেফু পোকা, বাদামি শোষক পোকা। ঠিক আছে, এবার দেখবো যে যেমন তেমনি ধসা রোগও আচ্ছা, ধসা রোগ, ধানের যে ধসা হয়, ব্লাইট, ধসাকে ইংরেজিতে কী বলো, ব্লাইট বলো, সেই ব্লাইটের প্রতিও রেজিস্ট্যান্ট। সো কমেছে কোন MR38 ধানের জাতটা। ঠিক আছে, এবার হচ্ছে আলুর আলুর 5134 এই জাতটি নাভি ধসা ও কুটির রোগের কুটো রোগ করতে সক্ষম। নাভি ধসা কুটো রোগ কী কী, এই ভ্যারাইটিতে কী কী রোগ, নাভি ধসা আর কুটো রোগ। এবার নাভি ধসা এই আলুর রোগ হচ্ছে আলুর জন্য মোস্ট ইম্পর্টেন্ট দুটো রোগ, একটা হচ্ছে নাভি ধসা আর একটা হচ্ছে নাভি ধসা, একটা হচ্ছে পরের যে ধসা হয়, একটা নাভি ধসা হচ্ছে আর্লি ব্লাইট, একটা হচ্ছে লেট, একটা লেট একটা আর্লি। যখন বেশি পড়বে তখন তোমরা দেখবে আর্লি ব্লাইট কার জন্য হয়, সোলানি আল্টারনেরিয়া সোলানি। আর লেট কার জন্য হয়, ফাইটোপথেরা ইনফেস্ট্যান্স, এই জন্য হয় আর্লি ব্লাইট আর লেট ব্লাইট। চলো এসব দিয়ে লাভ নেই। তো হচ্ছে এবার আলুর FR 3349 এই যে ভ্যারাইটি রয়েছে আলুর, কী করছে, এই আলুর যে জলদি দশা আর আচ্ছা নাভি মানে লেট, ঠিক, নাভি মানে লেট, আচ্ছা, জলদি দশা আর নাভি দশার রোগ প্রতিরোধ ক্ষম। ঠিক, কোন কোন জাতটা, F3349, এটা মোবাইল নাম্বার F3349। আর F5134 এই জাতটা কি, কুটো রোগ, কুটো নাভি আর কুটো, নাভি কুটো দেখো নাভি কুটো F 5134 5134 5134 3349 যত ফোন হবে 3349, এখানে চারটা নাম্বার হলো, এখানে 4 আর এখানে 4, আটটা, F5134 আর F3349, এই দুটো কি, এইটা কি নাভি দশা, জল দিয়ে নাভি দুটো দশার প্রতি রেজিস্ট্যান্ট, রোগ প্রতিরোধ ক্ষম। এবার পরিশেষে সবশেষে কি হচ্ছে যে 2012 সাল, কত সাল, 2012 সাল, বাঁকুড়ার ধান গবেষণা কেন্দ্র, কোথাকার, বাঁকুড়ার ধান গবেষণা কেন্দ্রে দুটি উচ্চ পরিমাণ জাত সৃষ্টি করেছে। কি কি না পুষ্প, পুষ্প, একটার নাম হচ্ছে পুষ্প আর একটার নাম কি আছে, ধীরেন। এই পুষ্পর কি ইম্পর্টেন্স ইয়ার, পুষ্পটা হচ্ছে কি কতদিনে পাকে, পুষ্প পাকে যায় 100 দিনে পাকে, কত দিনে, 100 দিনে। আর ধীরেন কতদিনে, 150 দিনে। ঠিক, ধীরেন, পুষ্পটা একটু তাড়াতাড়ি, ধীরেনটা একটু শেষে। ঠিক আছে, এবার হচ্ছে কি যে তার মধ্যে এখানে কি হচ্ছে যে 100 দিন তো লাগছে পুষ্পর, কিন্তু 80 দিনে পাকে, 80 দিনে পাকে যে কত পার্সেন্ট, 80 থেকে 90% পেকে যায়। ঠিক, পুষ্প পুষ্প 100 দিনের মধ্যেই হয়, তার মধ্যে 80 দিনের মধ্যে কি হয়, 80 থেকে 90% পেকে যায়। আর ধীরেন কতদিন লাগে সময়, 150 দিন পাকে। বেশি জল প্রবণতা খুব বেশি সেই সকল এলাকার জন্য এই জাত প্রযোজ্য। কেমন জায়গায় এই গাছটা আমরা লাগাবো, যেখানে বেশি জল হয়, জল প্রবণতা খুব বেশি সেসব এলাকায়। এভাবে অন্যান্য ফসলের বীজ বিভিন্ন গুণসম্পন্ন জাত উদ্ভাবনের মাধ্যমে কৃষি ও উদ্যান বিজ্ঞানের সাথে সমৃদ্ধ হয়েছে। আশা করছি টপিকটা বুঝে গেলে, কিছু না, এখানে দুটা আর এদিকে দুটো চারটা, 5-6টা ভ্যারাইটি মনে রাখতে হবে। কিছুই না বলতে গেলে, টেনশন নিও না, খাতায় লিখো, খাতায় লিখে লিখে মুখস্থ করো। অবসর ও চিত্ত বিনোদন, দেখো এবার অবসর, ধরো একটা, আমি এই জিনিসটা একটু রিলেটিভ আসো, ধরো একটা তুমি ফোন দেখছো, ঠিক আছে, একটা ফোন দেখছো, ফোনে একটা ইনস্টাগ্রামে একটা রিলস দেখছো, কি রিলস চলছে আমাদের, যে একটা কেরালার একটা ভিডিও চলছে, এখানে বাসটা আছে, বাসটা যাচ্ছে রাস্তার ধারে ধারে, দুপাশে ক্ষেত, নদীটা আছে, ওই রাস্তা জলে ভরে আছে, দেখতে একদম পুরো সুন্দর লাগছে, সেই জিনিসটা একদম, জিনিসটাই যে গ্রাম বাংলার সবুজ ক্ষেত খামার যে শান্ত স্নিগ্ধময় পরিবেশ গড়ে তোলে, তা আমাদের হৃদয় ও দৈনন্দিন চেতনার সৃষ্টি করে। ইট কাঠ পাথরের নিষ্প্রাণ শহর ও শহরতলি মানে কি, শহরের আশেপাশে যে জায়গাগুলো,
শহরতলিতে প্রাণের স্পন্দন সৃষ্টিতে উদ্যান বিজ্ঞানের অবদান। ধরো শহরে অনেক গাছপালা তো কিছু নেই। শহরের শহরের যে বাড়ি ঘরগুলোর পাশে যে ডেকোরেশনটা দেওয়া হয়, ডেকোরেশনটা এখানে এরকমভাবে লনটা বসানো হবে, এরকমভাবে এখানে একটা ছোট্ট গাছ টোপাই করা হবে, এই গাছটাকে একদম একটা বাঘের শেপ, একটা হাতির শেপ একটা দেওয়া হবে। সেই জিনিসটা কিসের? ওটা হচ্ছে হর্টিকালচার বা উদ্যান বিজ্ঞানের শাখা। যে উদ্যান রচনা কী করবো? বৃক্ষরোপণের মাধ্যম, রাস্তার সৌন্দর্য, রাস্তার দুপাশে এরকম তো তোমরা দেখেছি তো, টু এ রোড দেখেছো? আচ্ছা, টু এ রোড দেখেছো? টু এ রোড, এই যে একটা রোড আসছে, এটা যাওয়ার রাস্তা, এটা যাওয়ার রাস্তা, এদিকে যাওয়ার রাস্তা, এদিকে আসার রাস্তা, এটা আসার রাস্তা, মাঝটা ফাঁকা। এখানে বিভিন্ন ধরনের, যেমন কী বলবো, কাগজ ফুলের গাছ, বা এখানে একটা বড় একটা স্ট্যাচু বানিয়ে দিল গাছের, যে একটা মা ছেলেকে ধরে আছে, বা কোনো নেতাজি সুভাষচন্দ্রের একটা ছবি এখানে বড় স্ট্যাচু করে দিল। সেভাবে কী হচ্ছে, এই জায়গাগুলো খুব সৌন্দর্য করা হচ্ছে। নেক্সট যাবো, পরিবেশ বান্ধব চাষ প্রচলনে। আচ্ছা, পরিবেশ বান্ধব চাষ প্রচলনে রাসায়নিক সার ব্যবহার ধীরে ধীরে কমিয়ে জৈব সার ও কৃষির প্রতি চাষিদের আগ্রহ বাড়ার চেষ্টা চলছে। এই উদ্দেশ্য কম্পোস্ট, আবর্জনা, গোবর সার। আচ্ছা, এই উদ্দেশ্যে কম্পোস্ট মানে কি জানো? কম্পোস্ট মানে হচ্ছে যে পচা জিনিসগুলো, কম্পোস্ট। আবর্জনা সার কি জানো? আবর্জনা সার এই যে আমাদের ঘরের যে খোসা, সবজির খোসা, ফসল খোসা, এগুলো দিয়ে তৈরি করা হয় আবর্জনা সার। গোবর থেকে। সবুজ সার হচ্ছে কি, গাছ আমরা ফিল্ডে গাছ লাগিয়ে দিই এই গাছকে কী করি, পরে ট্রাক্টর এসে এই গাছগুলোকে এই খেতেই মাড়ি দিয়ে সেগুলোকে আমরা চাষ করতে পারি। গোবর সার হলো সবুজ সার বললাম। জীবাণু সার, ওই জীবাণু থেকে সার তৈরি। জীবাণু সার হচ্ছে কি, ধরো জীবাণু যেমন আছে ব্যাকটেরিয়া থেকে সার উৎপাদন কি আছে, রাইজোবিয়াম, এগ্রিব্যাক্টর, এইসব ব্যাকটেরিয়াকে কাজে রেখে পালসিস ক্রপ মানে হচ্ছে ডাল শস্য। জানো কি তোমরা ডাল শস্যর নিচে যে শিকড় আছে, সেই শিকড়ে কী থাকে, শিকড়ে রাইজোবিয়াম নামে একটা ব্যাকটেরিয়া। সেই ব্যাকটেরিয়া কী করে, আকাশ থেকে যে নাইট্রোজেন আছে, সেটা কী করে মাটিতে ফিক্স করে দেয়। তাহলে কী হয়, মাটিতে যে সারের পরিমাণটা কম লাগে। এটা হচ্ছে রাইজোবিয়ামের কাজ। আচ্ছা, জীবাণু সার হলো খোল হচ্ছে কি, খোলটা হচ্ছে সরষার খোল। কেঁচো সার মানে হচ্ছে কি ভার্মি কম্পোস্ট। কেঁচোর যে মল থেকে যে সারটা হচ্ছে সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। হচ্ছে হাড় গুঁড়ো বা বোন মিল, হাড় গুঁড়ো থেকেও সার তৈরি হয়। হাড় থেকে, সেটা হাড়ে কী থাকে, প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। সেই গাছের ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হবে এই সার দিলে। নেক্সট হচ্ছে ফসলের অবশিষ্টাংশ ইত্যাদি সর্বাধিক ব্যবহারের দিকে কৃষি বিজ্ঞান, উদ্যান বিজ্ঞানও বিশেষ গুরুত্বপূর্ণ দিয়েছে। এই সকল জৈব সারের পরিমাণ বাড়িয়ে রাসায়নিক সারের পরিমাণ কমিয়ে দেওয়ার প্রচেষ্টা চলছে। এইভাবে কৃষি ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে, কারণ জৈব কৃষি পরিবেশের সঙ্গে গুরুত্বপূর্ণ। পাশাপাশি রাসায়নিক কৃষি বিজ্ঞানের রোগ পোকা দমনকারী ঔষধ ব্যবহার কমিয়ে জৈব কৃষিজাত বাড়ানোর জন্য বন্ধ পোকার দ্বারা শত্রু পোকা নিয়ন্ত্রণ করা, ব্যাকটেরিয়া অর্থাৎ বন্ধ পোকার দ্বারা শত্রু পোকা মানে কি, বন্ধ পোকা দ্বারা শত্রু পোকা। যেন ধরো একটা ক্যাটারপিলার মানে একটা শুয়োপোকা, শুয়োপোকা। এই এমনও পোকা আছে যেটা বলে এক প্যারাসিটয়েড, লার্ভা প্যারাসিট। আমি এটা দেখাচ্ছি, এটা লার্ভা প্যারাসিটয়েড মানে হচ্ছে কি, ধরো একটা পোকা, একটা বলতা টাইপের একটা পোকা, যখন বিশেষত করে তখন বুঝবে, বলতা টাইপের কোনো একটা পোকা, কী করে, সরি
ছবিটা দেওয়া হচ্ছে বলতে কি করে এসে এর উপরে ডিম দিয়ে দিল, এসে কী হলো এই সবুজের উপর কী হলো ডিম দিয়ে দিল। এবার কী হবে ডিমগুলো, এই ডিমগুলো ফুটে বের হলো, ফুটে বের হলে কী হলো এই এর পেটে গেল, এই শরীরে এবার খেতে শুরু করলো, খেতে শুরু করলো, এটা বড় হয়ে গেলো। যখন বড় হয়ে লাস্ট স্টেজ পাওয়া গেলো তখন কী হলো ফেটে বের হয়ে গেল, ফেটে বের হলো এই পোকাটা, যে এই পোকাটা শুয়োপোকাটা আমাদের মারা গেল। সেভাবেই কী হলো যে সেটাই বলছে বন্ধু পোকাদের দ্বারা শত্রু পোকার নিয়ন্ত্রণ করা, ব্যাকটেরিয়া গঠিত ও ভাইরাস গঠিত কীটনাশক ব্যবহার করা। ব্যাকটেরিয়া গঠিত ব্যাকটেরিয়া গঠিত ও ভাইরাস গঠিত। ব্যাকটেরিয়া মানে কি, ব্যাকটেরিয়া হচ্ছে বিটি, জানো তো বিটি, বিটি মানে ব্যাসিলাস thuringiensis। এ কী হয় বিটি হলে বিটি দেওয়া হয় মানে ব্যাকটেরিয়া দেওয়া হয় বিশেষ করে এই ক্যাটারপিলার মারার জন্য, মানে শুঁয়োপোকা মারার জন্য। তারা তাদের এটা যে তাদের পেটে বা অন্ত্রে যে কাজ করে, এটা পরে বুঝতে পারে ভালো করে। এটা মনে রাখো যে ব্যাকটেরিয়া দ্বারা ভাইরাসের দ্বারা, যেমন আমাদের ভাইরাসের সাহায্যে রোগ হয় সেরকম ব্যাকটেরিয়া গঠিত ভাইরাস গঠিত কীটনাশক ব্যবহার করে জৈব ও জীবাণু গঠিত ছত্রাক ব্যবহার ইত্যাদি করে বান্ধবকে অনুসরণ করা চলেছে। জৈব বিজ্ঞানের ও কৃষি বিজ্ঞানের এই ব্যবহারিক ক্ষেত্রে পরিবেশ বান্ধব চাষ প্রবর্তনের চেষ্টা চলছে। নেক্সট, আচ্ছা কৃষি আচ্ছা দেশের অর্থনীতিতে কৃষির অর্থনীতির ভূমিকা। ভারতের মোট জাতীয় আয়ের প্রায় অর্ধেকের বেশি আসে কৃষি থেকে। ব্যাপক অর্থে কৃষি বলতে কৃষি ও উদ্যান জ্ঞান উভয়কে, উদ্যান এই দুটোকে বোঝায়। তাই দেশের অর্থনীতিতে কৃষি একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। দেশের মোট জাতীয় উৎপাদনের 26% আসে কৃষিক্ষেত্র থেকে। তাছাড়া দেশের মোট বৈদেশিক রপ্তানির এক উল্লেখযোগ্য অংশ আসে কৃষিজাত দ্রব্য থেকে। বর্তমানে ভারত পাট, চা, মিলেট উৎপাদনে পৃথিবীতে আছে প্রথম। কোন কোন ফসল খাতায় লিখবেন? পাট, চা, মিলেট প্রথম। ধান, গম, আখ ও তৈলবীজ উৎপাদনে কত নম্বর? দ্বিতীয়। কার্পাস ও তুলা উৎপাদনে তৃতীয় এবং কফি উৎপাদনে ষষ্ঠ। সিক্স, কোথা আছে 6 নম্বর কী আছে? কফি, কফিতে 6। আচ্ছা অধিকার করেছে। এছাড়াও দেশের মোট জনসংখ্যার 64%, 64% মানুষ কৃষির উপর নির্ভরশীল। সুতরাং দেশের কৃষি নীতিতে কৃষি ও উদ্যান জ্ঞানের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এটির মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে যেটা সেগুলো করে বলে দিচ্ছি। কত পার্সেন্ট অর্ধেক বেশি পার্সেন্ট আয় কী আছে কৃষি থেকে। নেক্সট হচ্ছে কৃষি বলতে দুটাকে বোঝা, কৃষি কি এই কৃষি আর উদ্যান বিজ্ঞান বা হর্টিকালচার এইসবকে। আর প্রথমে কী কী আছে ফার্স্ট কী কী আছে ফার্স্ট কী কী আছে ভারত ইন্ডিয়া ফার্স্ট কী আছে, সেকেন্ড কী আছে, থার্ড কী আছে আর সিক্সথ কী আছে। এবং সিক্সথটা ইম্পর্টেন্ট কফি। আর তা হচ্ছে কত পার্সেন্ট মানুষ এঙ্গেজ আছে এগ্রিকালচার, 64%। নেক্সট কৃষি বিজ্ঞানের বিভিন্ন শাখা, ডিফারেন্ট ব্রাঞ্চেস অফ এগ্রিকালচার। কৃষি বিজ্ঞান বা এগ্রিকালচারের একাধিক শাখা বিদ্যমান মানে রয়েছে। রয়েছে প্রধান শাখাগুলো, যেটা হচ্ছে শস্য বিজ্ঞান বা অ্যাগ্রোনমি। অ্যাগ্রোনমি কৃষি বিজ্ঞানের বিভিন্ন প্রকার ফসল প্রতিপালন অর্থাৎ চাষাবাদ, চাষের কৌশল, পরিচর্যা এবং রোগ পোকার হাত থেকে ফসল রক্ষা করার যে মাধ্যমে ফসল উৎপাদন সংক্রান্ত বিজ্ঞানকে কী বলা হয়? অ্যাগ্রোনমি বলা হয়। অ্যাগ্রোনমি যেটা গ্রিক শব্দ অ্যাগ্রোস প্লাস নমস থেকে এসেছে। প্রথমে যেটা দেখলে অ্যাগ্রোস মিন ফিল্ড আর নমস মিন ম্যানেজমেন্ট। অ্যাগ্রোনমি মানে কি ফিল্ড ম্যানেজমেন্ট। কীভাবে করো যে আমরা দেখবো যে আমাদের কীভাবে ফিল্ড মানে জমিকে কীভাবে ম্যানেজমেন্ট করবো। তার জন্য আমাদের দেখতে হবে যে আমাদের জলের নিকাশি ব্যবস্থা, মাটির প্রকৃতি, কীভাবে কেমনভাবে আমরা সেখানে লাঙ্গল দেবো, ব্যাপারে দেখতে হবে। হচ্ছে মৃত্তিকা বিজ্ঞান, সয়েল সায়েন্স। কৃষি বিজ্ঞানের এই শাখার মাধ্যমে মাটি সয়েল সায়েন্স
কৃষিবিজ্ঞানের এই শাখায় মাটি উৎপত্তি, ভৌত ও রাসায়নিক গঠন, মাটির উৎপত্তি, মাটির যে ভৌত বা রাসায়নিক গঠন, মাটির যে উর্বরতা, ফসল উৎপাদনের ক্ষমতা প্রভৃতি নিয়ে আলোচনা করা হয়। এইসব নিয়ে আলোচনা করে মাটির বিষয়ে যে জ্ঞান সেটাই হচ্ছে মৃত্তিকা বিজ্ঞান বা সয়েল সায়েন্স। কেন 1 ইঞ্চি মাটি তৈরি হতে 10,000 সাল লাগে। তারপর কৃষি প্রজননবিদ্যা, প্ল্যান্ট ব্রিডিং, উদ্ভিদ প্রজননবিদ্যা ও উদ্ভিদ বিজ্ঞানের একটি বিশেষ শাখা। ফলে দুটি উদ্ভিদের প্রজননের মাধ্যমে একটি সংকর উদ্ভিদ উৎপন্ন হয়, যেটি মাতৃ উদ্ভিদের অপেক্ষা উন্নত হয়। দেখো ব্যাপারটা কি হচ্ছে এখানে, যে একটা একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, ঠিক আছে? এটা হচ্ছে মা, ধরো এটা দুটাই প্যারেন্ট, মা এটা বাবা নিচ্ছে, ঠিক আছে? এর হচ্ছে কি এর এর মধ্যে কি বিশেষ গুণ আছে? এর মধ্যে গুণ আছে খরা সহ্য করতে পারে, খরাটা পারে, খরাটা সহ্য করতে পারে। আর হচ্ছে উৎপাদন উৎপাদন কম, এই যে খরা সহ্য করতে পারে না, আর উৎপাদন কিছু বেশি। তাহলে এই দুটো আমরা যখনই ক্রস করব তখন আমাদের F1 এ যেটা আসবে সেটা হচ্ছে কি, একটা F1 এ চলে আসবে, একটা সেটা হচ্ছে এবি বা আমি এখানে হচ্ছে কি একটা সহজভাবে বোঝার জন্য যে একটা এলো সিএ। তো এই সি এর কি গুণ হবে? এই খরা সহ্য করতে পারবে আর উচ্চ ফলনশীল হবে, সেই ভাবেই কাজ করা হয় প্ল্যান্ট ব্রিডিংয়ে। তো কীভাবে আমরা গাছ থেকে ভালো ব্রিড বানাতে পারি। নেক্সট সুপ্রজননবিদ্যা, জেনেটিক্স আমরা কি দেখব? দেখো জেনেটিক্স আমরা দেখব যে জিন মানে হচ্ছে যে বুঝতে পারেন যে একটা ডিলিলাম একটা সিলিলাম, সেখানে কি দেখব যে জেনেটিক্সে যে ধরো বাবা লম্বা, মা ছোট, তাহলে এখানে বাচ্চাটা কেমন হবে দেখতে? এইসব চান্স কোনটা হতে পারে? এইসব চান্স মানে বাবা লম্বা হলে ছেলেও কি লম্বা হবে বা চান্স যেহেতু বেশি, এইসব ব্যাপারে এই প্ল্যান্ট ব্রিডিং, এই জেনেটিক্সে এইসব ব্যাপার আলোচনা করা হয়, দেখা হয়। নেক্সট হচ্ছে এন্টোমোলজি, মানে ইনসেক্টের নিয়ে। আচ্ছা জেনেটিক্স, ফাদার অফ জেনেটিক্স হচ্ছে গ্রেগর জন মেন্ডেল। নেক্সট পতঙ্গবিদ্যা বা এন্টোমোলজি, এখানে আমরা কি দেখবো? পোকার বিষয়ে, যেসব পোকা, কীটপতঙ্গ, বন্ধু পোকা বা ক্ষতিকর পোকা, শত্রু পোকা, যে দৈহিক গঠন মানে তাদের শরীর কি আছে, অ্যান্টেনা, মাউথ পার্ট কেমন, কীভাবে কেমনভাবে তারা কাছ থেকে খাবার নেয়, তাদের ডানা, এই ব্যাপারে ওদের মরফোলজি যেটাকে বলি, প্রাকৃতিক জীবনচক্র, ক্ষতির মাত্রা, প্রতিফলন, দমন ও প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয় ওদের অ্যান্টোমোলজিতে। নেক্সট প্ল্যান্ট প্যাথোলজি, কৃষিক্ষেত্রে যে ধরনের রোগের লক্ষণ দেখব, রোগের জীবনচক্র, রোগ জীবাণু চিহ্নিতকরণ এবং জীবনচক্রের ক্ষতির প্রকৃতি, এইসব আমরা দেখব কি উদ্ভিদ রোগবিদ্যা বা প্ল্যান্ট প্যাথোলজিতে। অর্থনীতি মানে এগ্রিকালচার ইকোনমিক্স, এবং ইকোনমিক্স মানে হচ্ছে কি যে ফসল ফলায় কত লাভ হলো, কত খরচ হলো, জিনিসের আমরা কত দামে কিনেছি, যেমন আমরা সার কত দামে কিনেছি, বীজ কত দামে কিনেছি, এসব মিটিয়ে আমাদের ফসল বিক্রি করে কত টাকা লাভ হলো, এটাই দেখা হয় এই স্ট্যাটিস্টিক্সে, ইকোনমিক্স। নেক্সট আমরা দেখব কৃষি সম্প্রসারণ, এগ্রিকালচার এক্সটেনশন। সহজভাবে বলতে গেলে যে এক্সটেনশন হচ্ছে কি যে সরকারের লোকেরা গ্রামে গিয়ে চাষিকে শেখায় নতুন সার কীভাবে দিতে হয়, নতুন বীজ কীভাবে রোপণ করবো, এসব চাষিকে শেখানো হয়। এই কথাই এগ্রিকালচার এক্সটেনশনে, ঠিক আছে? কৃষিকাজের সর্বাধুনিক কলা কৌশল, সুসংগত সার প্রয়োগ, সুসংগত রোগ পোকা দমন, কৃষি পণ্যের বর্তমান ও ভবিষ্যতের চাহিদা, এলাকাভিত্তিক ফসল নির্বাচন, বিভিন্ন
উম, প্রকৌশলগুলি কীভাবে কৃষকের কাছে সহজ সরল ভাষায় পৌঁছে দেওয়া যায় তার নানাবিধ উপায় ও প্রয়োগের সম্পর্কে এই শাখায় আলোচনা করা হয়। মৎস্য চাষ। মৎস্য চাষ মানে হচ্ছে যে পুকুরে মাছ চাষ। সহজ কথা হচ্ছে কি, যে বিজ্ঞানের নিয়মে পুকুরে মাছ ছাড়া, মাছকে খাওয়ানো, রোগ সারানো মাছের বড় করে বিক্রি করা, এটা হচ্ছে কৃষিকালচার বা যেটাকে আমরা বলছি মৎস্য চাষ। রেশম চাষ বা সেরিকালচার। রেশম চাষ, দেখো, রেশম চাষটা হচ্ছে কি, রেশম পোকা প্রতিপালন করে শাড়ি বা বিভিন্ন ধরনের বস্ত্রশিল্পের উন্নতি ঘটানো। এই যে তুঁত গাছের পাতা খেয়ে রেশম পোকা পালন করা হয়, তারপর ওই কুটি থেকেই রেশম সুতা বের করে শাড়ি তৈরি করা হয়। বিশেষ করে এটা রেশমের শাড়ির জন্য করা হয়, ঠিক আছে। তারপর হচ্ছে এপিকালচার বা মধুমাছি চাষ। তো বক্সে মধুমাছি পুষে তাদের থেকে মোম সংগ্রহ করা হয়েছে এপিকালচার। কেন এপিকালচার বা মধু চাষের জন্য একটা জায়গায় কটা মৌমাছি থাকে, কটা রানী মৌমাছি থাকে? যদি জানো কমেন্ট করে জানো। নেক্সট লেক কালচার। লেক কালচার মানে লাক্ষা চাষ। পুরো মানে গাছে পুরো পুষে আঠা বানানো, লাক্ষা বানানো। কিছু গাছে ছোটো ছোটো পোকা ছড়ানো হয়। ধরো একটা গাছ, এই ছোটো ছোটো পোকা, সেটাকে রাখা হয় গাছের উপরে, রেখে দেওয়া হয়। সেই পোকা গাছের রস খেয়ে আঠা তৈরি করে, উপরে শরীর উপরে আঠা তৈরি করে, ওইটা হচ্ছে লাক্ষা। ওইটা থেকে চুড়ি, রং, এসব কাজে লাগে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাকোয়াকালচার। তো অ্যাকোয়াকালচার মানে কি, শুধু এখানে অ্যাকোয়াকালচার মানে শুধু মাছ তো থাকবেই, তার হচ্ছে চিংড়ি, কাঁকড়া, শামুক, জলজ গাছও থাকবে, বিভিন্ন শৈবালও থাকবে। এইসব জিনিস পুকুরে, নদীতে বৈজ্ঞানিক উপায়ে চাষ করা হয় বা আর্টিফিশিয়ালি কোনো ফার্মও চাষ করা হয়। এটাই হচ্ছে কি অ্যাকোয়াকালচার। আচ্ছা, তোমরা ভাষাটা পড়ে নেবে, ঠিক আছে। হাঁস মুরগি পালন বা পোলট্রি। পোলট্রি মানে শুধু পোলট্রি, মুরগি, হাঁসও আছে তার মধ্যে, ঠিক। তো বৈজ্ঞানিকভাবে হাঁস মুরগি পালন করে ডিম আর মাংস নেওয়া এবং বিক্রি করা, টাকা রোজগার করা, এটা হচ্ছে পোলট্রি ফার্মিং, ঠিক আছে। ওই যে মুক্ত চাষ, মুক্ত চাষ ব্যাপারটা হচ্ছে কি, যে ঝিনুক চাষ, ঝিনুক। আচ্ছা, ঝিনুকের পেটে একটা দানা ঢুকে দেওয়া হয়, ঠিক আছে। ঝিনুকের পেটে একটা দানা ঢুকে দেওয়া হয়, সেই ঝিনুকটা ওটার উপরে চারপাশে স্তর তৈরি করে একটা মুক্তা বানায়, সেটা পিক বা পাল কালচার। যে শুকর বা পিগারি, এটা তো বলতে হবে না, সবাই জানা। বৈজ্ঞানিক উপায়ে শুকর পালন করে মাংস বিক্রি করা হয়, এটা হচ্ছে পিগারি। তাছাড়া কি, গোপালন, ডায়েরি, দুধের জন্য গরু মহিষ পালন, তারপর দুধ থেকে ঘি বানিয়ে বিক্রি, মানে দুধের ব্যবসা করার জন্য করা হয়। যে ছাগল পালন বা কোটারি, ছাগল। তো বৈজ্ঞানিকভাবে ছাগল পালন, দুধ, মাংস আর চামড়ার জন্য ছাগল পোষা। এটা হচ্ছে কৃষি খামার ব্যবস্থাপনা বা অ্যাগ্রি ফার্ম ম্যানেজমেন্ট। একটা খামার কীভাবে চালাতে হয়, কটা লোক লাগে, কত বীজ, কত ফসল বিক্রি করে কত টাকা হলো, সব কিছুর একটা প্ল্যান করা, এটা হচ্ছে কৃষি খামার ব্যবস্থাপনা। নেক্সট হচ্ছে মৃত্তিকা ও জল সংরক্ষণ, সয়েল অ্যান্ড ওয়াটার কনজারভেশন, মাটি আর জল বাঁচানো, ঠিক আছে। মোট কথা হচ্ছে কীভাবে মাটি ক্ষয় হওয়া আটকাবো, বৃষ্টির জল ধরে রাখবো যাতে চাষের কাজে লাগে, সেটাই আমরা এখানে দেখব। নেক্সট হচ্ছে জৈব প্রযুক্তিবিদ্যা বা বায়োটেকনোলজি, মানে ব্যাকটেরিয়া দিয়ে কাজ করানো, যেমন ছোট জীবাণু, গাছপালা দিয়ে নতুন ওষুধ, ভালো বীজ তৈরি করা, টিকা বানানো, এইসব জিনিস। যেমন টিস্যু কালচার করে রোগমুক্ত গাছ বানানো। টিস্যু কালচার ভাবে রোগমুক্ত গাছ বানানো, ধরো একটা গাছের পাতা, ওই পাতা থেকেই আমরা হাজার হাজার গাছ তৈরি করতে পারবো, এটা হচ্ছে টিস্যু কালচার। হচ্ছে কি, যে শিপ ফার্মিং, মানে ভেড়া চাষ। পশম বা উলের জন্য, কিসের জন্য পশম বা উল, পাশমিনা নামে একটা ব্রিড আছে ভেড়া, ঠিক আছে। আর শিপ ফার্মিং হলো ফসল উৎপাদন। পোমোলজি একটা ল্যাটিন আর গ্রিক বোধ কম্বিনেশন ওয়ার্ড বলে।
কি টেকনোলজিতে হচ্ছে মানে ফসলের চাষের বিজ্ঞান, যেটা আম, কলা, আপেল কীভাবে লাগাতে হয়, কীভাবে বড় করা হয়, কীভাবে পোকা তাড়ানো হয়, প্ল্যানিং কী, সব বিক্রি টিক্রি সব এইসবের আন্ডার, টেকনোলজির আন্ডারে। পমিয়া মিন ফ্রুট আর লগিন স্টাডি, কি ফসল উৎপাদন করা, সবজি উৎপাদনের বিজ্ঞান বা পট কালচার, পট হার্ব কালচার, ঠিক আছে। এটার এখানে কি শুধু সবজি যেমন আলু, বেগুন, পালং শাক কীভাবে চাষ করা করলে মানে বেশি হবে, কীভাবে তাজা রাখবো, কীভাবে বাজারে পাঠাবো, এসব ব্যাপারে এইখানে আলোচনা করা হয় এই ব্রাঞ্চে। এবার পুষ্পবিজ্ঞান বা ভূমিসজ্জা বা ফ্লোরিকালচার বা ল্যান্ডস্কেপ। ফ্লোরিকালচার মানে ফুলের চাষ, আর ল্যান্ডস্কেপ মানে কি একটা ল্যান্ড বা একটা জমিকে কীভাবে আমরা ডেকোরেশন দেবো, ঠিক আছে, হচ্ছে ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপিং। তারপর যেমন এবার আসছি পরের পয়েন্টে আসবো, বিজ্ঞান সাথে কৃষির সম্পর্ক। কৃষিবিজ্ঞান ও উদ্যান বিজ্ঞান উভয়ই বিজ্ঞানের একটি শাখা এবং বিজ্ঞানের অন্যান্য শাখাগুলির সঙ্গে নিবিড় সম্পর্কযুক্ত। যে কোনো ফসল চাষের মূলনীতি হলো ফসল গাছটিকে স্বতঃস্ফূর্তভাবে বৃদ্ধির সুযোগ দিতে হবে এবং সম্ভাব্য সকল বাধা প্রবৃত্ত দূর করতে হবে। বিজ্ঞানের সহযোগিতায় এই কাজ সুস্পষ্ট সম্পন্ন হয়। ফসল গাছের জৈবনিক কার্যগুলি, যেমন ফসল সংশ্লেষ মানে খাবার উৎপাদন করা, শ্বসন যে সাজলে যে CO2 আমরা গিলি, আমরা অক্সিজেন গিলি, গাছ কার্বন ডাইঅক্সাইড গিলি। বাষ্পমোচন, বাষ্পমোচন, বাষ্প বের করে দেওয়া, সংবহন, যে ওদের ভিতরে যে কাজ চলে, দুটো টিস্যু আছে, একটা হচ্ছে জাইলেম, একটা ফ্লোয়েম। জাইলেমে কি যায় জল, ফ্লোয়েমে কি যায় খাবার। সংবহন হলো নেক্সট রেচন। রেচন কীভাবে তারা গাছ কীভাবে রেচন করে, রেচন মানে হচ্ছে যে যেমন কোনো গাছের ডাল পড়া এইসব। হয় পুষ্টি, বৃদ্ধি, জনন প্রভৃতি প্রক্রিয়া এবং রাসায়নিক পদার্থবিদ্যা ও জৈব ও জীববিজ্ঞানের সূত্র ও রীতিনীতি দ্বারা পরিচালিত। চাষবাসের উপযোগী আবহাওয়া, জলবায়ু, বৃষ্টিপাত, আর্দ্রতা প্রভৃতি পদার্থ বিজ্ঞানের বিভিন্ন নিয়ম ও সূত্রের দ্বারা পরিচালিত হয়। মাটি একটি বিরাট প্রকৃতির রসায়নগর একদম। এখানে যে সকল ক্রিয়া বিক্রিয়া চলছে, সর্বদা চলছে, তা রাসায়নিক বিজ্ঞানের বিভিন্ন সূত্রে নিয়মিত প্রচলিত। কৃষি ও উদ্যান ফসলের বিভিন্ন উন্নত জাত উচ্চ ফলনশীল জাত অথবা সংকর জাতগুলিকে ফলিত বিজ্ঞানের সূত্রে মেনে উৎপাদন করা হয়েছে। ফসল গাছের রোগ, কীট, শত্রুকে চিনতে, তাদের জীবাণুমুক্ত বুঝতে, এমনকি তাদের দমন কৌশল ঠিক করতে জীববিজ্ঞানী এবং রীতিনীতির উপর নির্ভর করতে হয়। ক্ষতিকারক রোগ কীট দমনের জন্য যে সকল রাসায়নিক প্রয়োগ করতে হয় তা রসায়ন বিজ্ঞানের ফলিত দিক। ফসলের সঠিক পুষ্টির জন্য মাটির উর্বরতা বজায় রাখতে যে সকল জৈব অজৈব সার প্রয়োগ করা হয় তা রসায়ন বিজ্ঞানের ফলিত জ্ঞানের প্রয়োগ। উদ্যান ও কৃষি বিজ্ঞানে ব্যবহৃত বিভিন্ন ধরনের মেশিন, যন্ত্রপাতি, লাঙ্গল, পাম্প সেট অথবা ট্র্যাক্টর, পাওয়ার টিলার, লন মেয়ার, কলম করার ছুরি, স্প্রে মেশিন, ব্লাস্টিং মেশিন, সিড ড্রিল, ড্রাম সিডার প্রভৃতি বহু জিনিস পদার্থ বিজ্ঞানের সূত্রে পরিচালিত ও বিস্তৃত। এভাবে উদ্যান বিজ্ঞান ও কৃষি বিজ্ঞানের প্রতি পদক্ষেপ বিজ্ঞানের সঙ্গে যোগাযোগ আছে। তবে এইগুলোর ছবিগুলো তোমরা একবার গুগলে দেখে নেবে, ঠিক। এইগুলোর ছবিগুলো লাঙ্গল তো দেখেছো, পাম্প সেট দেখেছো, পাওয়ার টিল দেখেছো, ট্রাক্টর দেখেছো, এই লন মেয়ার, কলম করার ছুরি, স্প্রে মেশিন তো দেখেছো, ডাস্টিং। হয়ে যাবো কোয়েশ্চেন অনুশীলনী প্রশ্ন 1, উদ্ভিদক কৃষিকে কী বলা হয়? কোয়েশ্চেন আছে, এটা সব উত্তর করা যাচ্ছে এখানে। অ্যাগ্রোনমি মানে হচ্ছে চাষবাস বা উদ্ভিদ বিষয়ক বিজ্ঞানকে অ্যাগ্রোনমি বলা হয়। ডেয়ারি মানে কি? ডেয়ারি মানে হচ্ছে যে গরু ফার্মিং, দুধের জন্য। পিকারি মানে কি? সুগার ফার্মিং। আচ্ছা, ট্যাক্সোনমি আলাদা জিনিস। ট্যাক্সোনমি হচ্ছে যে নামকরণ পদ্ধতি, কোনো জীবকে যে নামকরণের যে পদ্ধতি সেটা হচ্ছে ট্যাক্সোনমি। কে দিয়েছিল? ক্যারোলাস লিনিয়াস। নেক্সট, ভারতের
ধানের চাষ শুরু হয়েছিল কত বছর আগে থেকে? 8,000 বছর পূর্বে। ধানের চাষ 8,000 বছর পূর্বে। ঠিক। নিচের কোনটি কৃষি বিজ্ঞানের শাখা নয়? বিদ্যা মানে হচ্ছে এটা কি প্ল্যান্ট ব্রিডিং। জীব প্রযুক্তিবিদ্যা, আচ্ছা ওই যে প্রথম বিদ্যা অ্যান্টোমোলজি। কোনটি লয়? কেলোলজি। ঠিক আছে, এটা একটা আলাদা, এটা পরিচিত নেই। নেক্সট, কৃষির সূচনায় যে শিল্পের উদ্ভব হয়েছিল, লৌহ ইস্পাত শিল্প, বয়ন শিল্প হয়েছিল পরে, পাট শিল্প হয়েছে পরে, কিন্তু প্রথম পরিচয় কৃষির সূচনায় যে শিল্প, কোন শিল্প? না, কুটির শিল্প। বিজ্ঞানসম্মত উপায় মৎস্য চাষ কি বলা হয়? অ্যাগ্রোনমি মানে ফসল চাষ, এপিকালচার মানে হচ্ছে মৌমাছি চাষ, সেরিকালচার মানে হচ্ছে কি শিল্পম, আর ফিজিকালচার মানে কি মাছ চাষ। এটাই সঠিক উত্তর। নেক্সট, আচ্ছা কৃষি বিজ্ঞানের সংখ্যা লেখো, লিখে দিবে। বলা হয় প্রথমেই আছে দুটো ছিল সংখ্যা, একটা হচ্ছে জিমারম্যান আর প্রথমেই ছিল আসল সংখ্যাটা, ওটাই লিখবে। হচ্ছে কৃষি বিজ্ঞানের যে কোনো দুটি শাখা, এখানে লেখা আছে শস্য বিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান, উদ্যান বিজ্ঞান। সেরিকালচার বলতে কি বুঝো? সেরিকালচার মানে হচ্ছে রেশম কীট, এটা রেশম তুক প্রভৃতি চাষকে সেরিকালচার বলা হয়। এগ্রিকালচার মানে কি? যে কোনো, এগ্রিকালচার মানে শুধু মাছ চাষ নেই, এখানে মাছের সঙ্গে কাঁকড়া, চিংড়ি এসব চাষকে এগ্রিকালচার বলা হয়। পোলট্রি ফার্মিং কি? পোলট্রি ফার্মিং হচ্ছে কি হাঁস মুরগি প্রতিপালন। কৃষি অর্থনীতি বলতে কি বুঝি? কৃষি অর্থনীতি বলতে যে আমরা ওই কৃষির থেকে কী করে আমরা অর্থ উৎপাদন করবো, কৃষি অর্থনীতি। কৃষি অর্থনীতি এটা হচ্ছে ওই এগ্রিকালচার ইকোনমিক্সের যেটা লিখেছিল এই সবার যে নিচে পয়েন্টটা, সেটা হচ্ছে যে আমরা গাছ লাগানোর পর বা আগে কত টাকা খরচ হয়েছে সেটার হিসাব যেখানে করে, সেটা হচ্ছে কৃষি অর্থনীতি। এপিকালচার মানে কি? মৌমাছি চাষ। উদ্যান বিজ্ঞানের সংজ্ঞা, উদ্যান বিজ্ঞান হচ্ছে হর্টিকালচারের সংজ্ঞা। আচ্ছা কৃষি উদ্যান বিজ্ঞানের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। কৃষি ও উদ্যান বিজ্ঞানের গুরুত্ব ও সংখ্যা দেখবে, এটা পেজ নম্বর 3-এ আছে নিচে, সেখান থেকে করবে এটা। আচ্ছা কৃষি বিজ্ঞান কাকে বলে? সেটা হচ্ছে কৃষি বিজ্ঞানের সংখ্যাটা লিখবে। আর হচ্ছে যে কোনো 5টি জায়গা সেটা হচ্ছে পরপর 5টি জায়গা দিবে। অ্যাগ্রোনমি, সয়েল সায়েন্স, প্ল্যান্ট ব্রিডিং, জেনেটিক্স, যেটা খুশি। বলেছে কৃষি উন্নয়নের ঐতিহাসিক প্রেক্ষাপট সংক্ষেপে আলোচনা করা। ঐতিহাসিক প্রেক্ষাপটটা লিখবে পেজ নম্বর 2, সেখান থেকে। কৃষি সূচনা পয়েন্ট থেকে কৃষি সময়কাল, কৃষি যন্ত্রপাতি সরঞ্জাম, একদম গল্পের মতো, বেশি কিছু নেই, একদম সপ্তাহে 2-3 বার চ্যাপ্টারটা পড়বে, সপ্তাহে 2-3 বার, বাস, ক্লিয়ার। বিজ্ঞানের অন্যান্য শাখার সঙ্গে কৃষি বিজ্ঞান ও উদ্যান বিজ্ঞান সম্বন্ধ একদম সবার শেষের দিকে আছে বলেছি। টপিক 3 পেজ নাম্বার 8, ওকে। তো এবার পরের যে চ্যাপ্টার সেটা হচ্ছে আবহাওয়া এবং শস্য উৎপাদন, ওয়েদার অ্যান্ড ক্রপ প্রোডাকশন। তো ঠিক আছে, ভালো পড়ো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও দেখার জন্য।